ভাইয়া, ওই যে 5 নাম্বার রুল, 5 নাম্বারটা কি ঠিক আছে? যদি খরচ বকেয়া থাকে তাহলে জাবেদা আগে খরচের নাম কেন হবে? আগে তো বকেয়াটা হবে। বকেয়া তো দায় না, খরচের নাম ডেবিট করতে হয় আর পেয়েবল বকেয়া তো ক্রেডিট করতে ডেবিট হয়। হবে না? না না না, ওই খরচটা ডেবিট হয়, পেয়েবল ক্রেডিট হয়, কারণ পেয়েবলটা দায়। এই পেয়েবলটা হচ্ছে দায়, আর দায় ক্রেডিট পাশে বসে। খরচের আচ্ছা, নামটা এটা তো তো ডেবিট হবে। সমন্বয় ভাইয়া, সমন্বয় জাবেদা এটা। আচ্ছা। বলো। ভাইয়া আমার 8 নাম্বারে প্রবলেম ছিল। 8 নাম্বার কি রুলস না অঙ্ক? ভাইয়া এখানে বলছে রুলস রুলস। বলো। ভাই এখানে বলছে যে সমাপনী মজুদ পণ্য দেওয়া থাকলে হুম। এন্ডিং ইনভেন্টরি ডেবিট। হুম। এখন মানে আমি হয়তো সায়েন্স থেকে আসছি, সেজন্য আমার কাছে মানে হুম। কঠিন লাগতেছে জিনিসটা। ওকে, বলো। যে ডেবিট মানে তো খরচ আর ক্রেডিট মানে হচ্ছে জমা। তাহলে জমাতে তো আর মজুদ মজুদ মানেও তো একটা জমা হয়। তাহলে এখানে এন্ডিং ইনভেন্টরি কি ক্রেডিট হওয়ার কথা ছিল না? আচ্ছা, তুমি প্রশ্নটা হলো যে ডেবিট মানে খরচ, বিষয়টা হচ্ছে এরকম যে সমস্ত প্রকার ব্যয়, সমস্ত প্রকার ব্যয় বা খরচ, এটা ডেবিট হয়। তারাও ঠিক মতো কাজ করছে না। হ্যাঁ, ঠিক আছে। ব্যয় ডেবিট হয়, আবার সম্পদও ডেবিট হয়। সম্পদ, ব্যয় যেমন ডেবিট হয়, সম্পদ ডেবিট হয়। উত্তোলন, এটাও ডেবিট হয়। তাহলে শুধু যে ব্যয় ডেবিট হয় বিষয়টা এরকম না, সম্পদও ডেবিট হয়, উত্তোলনও ডেবিট হয়। তাহলে এন্ডিং ইনভেন্টরি হচ্ছে একটা সম্পদ, এই জন্য এটা ডেবিট। বুঝতে পেরেছো? ও ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আর কোনোটা সমস্যা আছে? আচ্ছা, যেহেতু অনেকে ক্লাসটা করে নাই, আমি 2 মিনিটে একটু রিভিউ করে দিচ্ছি, তারপরে অঙ্কটা শুরু করব। তবে প্রথম ক্লাসের ভিডিও না দেখলে অঙ্ক বুঝতে প্রবলেম হবে, এটা একদম অ্যাকাউন্টিং এর বেসিক চ্যাপ্টার। এটাই বুঝতে সমস্যা হলে অন্য চ্যাপ্টার বুঝতে প্রবলেম হবে, এই জন্য অবশ্যই প্রথম ক্লাসের ভিডিওটা দেখে নিতে হবে। আমরা যে চ্যাপ্টারটা করছি এটার নাম হচ্ছে অ্যাডজাস্টিং, ক্লোজিং এবং রিভার্সিং। আমরা প্রথমে অ্যাডজাস্টিংটা শিখতেছি। অ্যাডজাস্টিং হচ্ছে সমন্বয় জাবেদা, অ্যাডজাস্টিং জার্নাল মানে সমন্বয় জাবেদা। সমন্বয় জাবেদা কেন করা হয়? অনেক সময় আমাদের হিসাব থেকে কিছু জিনিস বাদ পড়ে যায়, হিসাবে লিপিবদ্ধ করতে কিছু জিনিস বাদ পড়ে যায়, সেই বাদ পড়া এন্ট্রি নিয়ে আমরা বছরের শেষে এই সমন্বয় জাবেদাটা করে থাকি। তার মানে বাদ পড়া এন্ট্রিগুলোরই জাবেদা করতে হয়। তো এই জাবেদা দুই ভাবে হয়, একটা অনেক সময় রেওয়া মিল দেওয়া থাকে অঙ্কের মধ্যে, আর একটা হচ্ছে রেওয়া মিল দেওয়া না থাকলে। একটা রেওয়া মিল দেওয়া থাকলে, একটা রেওয়া মিল দেওয়া না থাকলে। তো আমাদের 10টা রুলস মুখস্থ করতে হবে। এই রুলস গুলা মুখস্থ থাকলে তুমি যে কোনো অ্যাডজাস্টিং জার্নাল করে ফেলতে পারবা। আর রুলস না মুখস্থ থাকলে তোমার করতে কষ্ট হবে। তো রুলস গুলা কি ছিল? রেওয়া মিলে যদি সম্পদ দেওয়া থাকে তাহলে খরচের জাবেদা দিতে হয়। একটা রেওয়া মিল দেওয়া থাকবে, সেখানে যদি সম্পদ দেওয়া থাকে তাহলে আমরা খরচের জাবেদা দিব। আবার বলছি, রেওয়া মিলে সম্পদ থাকলে খরচের জাবেদা দিব, তখন খরচটাকে ডেবিট করতে হবে। যেমন দেখো, এখানে ছোট্ট একটা এক্সাম্পল দিয়েছি, সাপ্লাইজ লেখা আছে, এটা কিন্তু সম্পদ। সাপ্লাইজ মানে মণিহারি, মণিহারি কিন্তু এক ধরনের সম্পদ। তাহলে রেওয়া মিলে সম্পদ দেওয়া আছে, তাহলে আমরা খরচে জাবেদা দিব। দেখো, খরচটাকে ডেবিট করেছি, সাপ্লাইজ এক্সপেন্স, এটা হচ্ছে খরচ। সাপ্লাইজ এক্সপেন্স এটা হচ্ছে খরচ, খরচ, খরচটাকে আমরা ডেবিট করছি। ক্লিয়ার আসতেছে না। বাকিরা কি শুনতে পাচ্ছো? জি ভাইয়া, ক্লিয়ার শুনতে পাচ্ছি। জি ভাইয়া, শোনা আচ্ছা, যাচ্ছে। ওই তোমার মনে হয় নেটওয়ার্ক প্রবলেম করতেছে, এই জন্য হয়তো শুনতে পারছো না। তাহলে বললাম যে সম্পদ থাকলে খরচের জাবেদা, এখানে সম্পদ দেওয়া আছে এই জন্য আমরা খরচের জাবেদা দিব, আর খরচের জাবেদা করতে গেলে খরচ ডেবিট করতে হবে। সাপ্লাইজ এক্সপেন্স এটা হচ্ছে খরচ, এই জন্য সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট করেছি, সাপ্লাইজ ক্রেডিট করেছি। তাহলে সম্পদ থাকলে খরচের জাবেদা, খরচ ডেবিট। আর এখানে 2 নম্বরে উল্টাটা, খরচ থাকলে সম্পদের জাবেদা। আগেরটা শিখলাম সম্পদ থাকলে খরচের জাবেদা, আর এখন শিখতেছি খরচ থাকলে সম্পদের জাবেদা, উল্টা। তো এখানে দেখো খরচ দেওয়া আছে, সাপ্লাইজ এক্সপেন্স একটা ব্যয়, এটা একটা খরচ দেওয়া আছে। খরচ থাকলে সম্পদে যাবে, তার সম্পদ ডেবিট হবে। তাহলে দেখো সাপ্লাইজটাকে ডেবিট করেছি, সম্পদটাকে ডেবিট করেছি, সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট। এরপরে আয় থাকলে দায়ের যাবে না। দেখো আয় দেওয়া আছে, সার্ভিস রেভিনিউ মানে সেবা আয়, অঙ্কের মধ্যে একটা আয় দেওয়া আছে, তাহলে দায়ের যাবে না। আর দায়ের যাবে না মানে দায়টাকে ক্রেডিট করতে হবে।
তাহলে আমরা দেখো দায় ক্রেডিট করেছি, আনআর্নড সার্ভিস রেভিনিউ, এটা হচ্ছে অনুপার্জিত আয়, এটাকে দায় বলা হয়। অনুপার্জিত আয় এক ধরনের দায়, তাহলে আনআর্নড সার্ভিস রেভিনিউ এটা ক্রেডিট হবে আর সার্ভিস রেভিনিউটা ডেবিট হবে। তাহলে আয় থাকলে দায়ের যাবে দায় ক্রেডিট, এই যে এটা দায়, দায় ক্রেডিট। আনআর্নড, আনআর্নড মানে অনুপার্জিত বা অগ্রিম, অগ্রিম টাকা নিলে এটা দায় হয়। পরেরটা হচ্ছে দায় থাকলে আয়ের যাবে উল্টা। দেখো রেওয়া মিলে আনআর্নড সার্ভিস রেভিনিউ দেওয়া আছে, একটা দায় দেওয়া আছে, দায় থাকলে আয়ের জাবেদা। আর আয়ের জাবেদা মানে আয়কে ক্রেডিট করতে হবে, তাও এখানে আমরা আয়কে ক্রেডিট করেছি, সার্ভিস রেভিনিউ এটা আয়, এটাকে ক্রেডিট করেছি। আর আনআর্নড সার্ভিস রেভিনিউটাকে ডেবিট করেছি। তাহলে প্রথম চারটা রুলস ইম্পর্টেন্ট, প্রথম ক্লাসে আমি সুন্দর করে বুঝাই দিয়েছি, ওই প্রথম ক্লাসের ভিডিও দেখা লাগবে। নিয়মটা হচ্ছে ভাইয়া অনেক সময় রেভিনিউ মিলে আপনার সার্ভিস রেভিনিউ থাকে আবার আনআর্নড রেভিনিউ থাকে, দোনোটাই দেওয়া থাকে। দুইটা থাকলে সমন্বয় যেটা বলবে সেটা করতে হবে, সমন্বয়টা তখন ফোকাস করতে হবে। আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা বলেছি যে সম্পদ ভাইয়া থাকলে বুঝলাম। কি বুঝো নাই আবার বলো। মানে এই যে বললেন যে দুইটাই থাকলে সমন্বয়, মানে এই কথাটা আমি বুঝলাম না। ও ও বলতেছে যে ভাইয়া রেওয়া মিলের মধ্যে দেখা যাচ্ছে যে আপনি তো বললেন সম্পদ থাকলে খরচে যাবে দা আর খরচ দেওয়া থাকলে সম্পদে যাবে দা, কিন্তু যদি দুইটাই দেওয়া থাকে রেওয়া মিলে, সম্পদও যদি দেওয়া থাকে খরচও যদি দেওয়া থাকে, তখন কি করব? ও আচ্ছা। তখন হচ্ছে সমন্বয়ে যা বলবে তাই করতে হবে, তখন আর রেওয়া মিল দেখার দরকার নেই। তখন ডিরেক্ট সমন্বয় যদি সম্পদ বলে সম্পদে যাবে, তা সমন্বয় যদি খরচ বলে খরচে যাবে। তো এরকম অঙ্ক আসলে তখন আমি দেখাই দিব না, হ্যাঁ, এই জন্য ডিটেলস আর বললাম না এখন। তো দেখো, আচ্ছা ঠিক আছে ভাইয়া ভাইয়া। এই ক্ষেত্রটাই এর আগে করানো হয়েছিল না? হ্যাঁ এটা আমি রুলস গত ক্লাসে শিখাইছিলাম, এখন 2 মিনিট একটু রিভিউ করে দিচ্ছি, তারপর অঙ্ক শুরু করব। মানে চ্যাপ্টারটা এর আগে কি করানো হয়েছিল? না 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 না। ও এর আগে তুমি কি ন্যাশনাল না সেভেন জি, কলেজ? ন্যাশনাল। ন্যাশনালে দুটো চ্যাপ্টার করাচ্ছি, একটা আগে থেকে করাচ্ছি, একটা নতুন চ্যাপ্টার করাচ্ছি, ব্যাংক রিকনসিলিয়েশন নতুন করাচ্ছি, আর এটা আগে একবার করিয়েছিলাম, হ্যাঁ, রিভিশন দিচ্ছি। যারা করে নাই তারা করে নিচ্ছে, আচ্ছা, তোমাদের নতুনদের জন্য ব্যাংক রিকনসিলিয়েশন। ওকে, আসে এবার। তো দেখো, চারটা রুলস আবার একটু বলে দেই। সম্পদ থাকলে খরচের জাবেদা, খরচ থাকলে সম্পদের জাবেদা। এরপরে হচ্ছে তোমার দায় থাকলে আয়ের জাবেদা, আর আয় থাকলে দায়ের জাবেদা। প্রথম চারটা রুলস হচ্ছে একটা আর একটার বিপরীত। 5 নাম্বার থেকে একটু ডিফারেন্ট, বলতেছে কোনো খরচ যদি বকেয়া থাকে তাহলে জাবেদা হবে খরচের নাম ডেবিট, খরচের পেয়েবল ক্রেডিট। যেমন ধরো বাড়ি ভাড়া বকেয়া আছে, তাহলে আমি বলতে পারি রেন্ট এক্সপেন্স ডেবিট, রেন্ট পেয়েবল ক্রেডিট। যদি বেতন বকেয়া থাকে স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট। যদি তোমার ইউটিলিটি বকেয়া থাকে ইউটিলিটি এক্সপেন্স ডেবিট, ইউটিলিটি পেয়েবল ক্রেডিট। যে কোনো খরচ বকেয়া থাকলে ওই খরচটা হবে ডেবিট আর পেয়েবলটা হবে ক্রেডিট। এরপরে যদি অঙ্কে ডেপ্রিসিয়েশন থাকে, ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে অবচয়। অবচয় কোনটা? কোনো সম্পদের মূল্য যদি কমে যায় সেটাকে আমরা অবচয় বলে থাকি। যেমন ধরো আহ আমি একটা কম্পিউটার ল্যাপটপ কিনেছিলাম 50,000 টাকা দিয়ে। এখন এটা আমি 4 বছর ব্যবহার করেছি, এখন যদি এটা বিক্রি করতে যাই এটা কিন্তু দেখা যাচ্ছে যে 10,000 টাকার বেশি কেউ দিবে না। তাহলে এই যে 10,000 বা 15,000 টাকা, তাহলে বাকি টাকা কই? বাকি টাকা মূল্য কমে গেছে, আর এই মূল্য কমে যাওয়াটাই হচ্ছে অবচয়। তাহলে যদি ডেপ্রিসিয়েশন বা অবচয় এই ওয়ার্ডটা থাকে, আমরা জাবেদা দিব ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। যদি অঙ্কে নোটস পেয়েবল থাকে, অ্যাকুমুলেটেড মানে পুঞ্জীভূত অবচয়, মানে কয়েক বছরের অবচয় একসাথে করাকে বলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। আচ্ছা, এরপর অঙ্কে যদি নোটস পেয়েবল এবং পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে জাবেদা ইন্টারেস্টে দিতে হয়। নোটস পেয়েবল থাকলে ইন্টারেস্টে জাবেদা দিতে হয়, এটা মনে রাখতে হবে। নোটস পেয়েবল থাকলেই ইন্টারেস্টের জাবেদা দিতে হয়, নোটের কোনো জাবেদা দিতে হবে না। ধরো তুমি ব্যাংক থেকে টাকা নিয়েছো, নোটের মাধ্যমে একটা লিখিত ডকুমেন্টস এর মাধ্যমে কিন্তু টাকা নিতে হয়, ব্যাংক কিন্তু তোমাকে এমনি এমনি দিবে না, তাই না? তাহলে নোটের মাধ্যমে টাকা নিতে হয়। তো ব্যাংক থেকে তুমি টাকা নিয়েছো, তাহলে তুমি নোটের মাধ্যমে টাকা নিয়েছো, এখন ব্যাংক বলবে আগে সুদ দেন, আসল টাকা পরে দিলেও চলবে, আগে সুদের সুদের হিসাব দেন। তাহলে তুমি ইন্টারেস্টে যাবে, তা দিবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। তার মানে নোটস পেয়েবল থাকলে ফিক্সড যাবে, তাই ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। সমাপনী মজুত পণ্য থাকলে এন্ডিং ইনভেন্টরি ডেবিট, পারচেজ ক্রেডিট, এইটাও একদম মুখস্থ থাকবে। সমাপনী মজুত পণ্য মানে বছর শেষে যে পণ্যটা বিক্রি হয় না সেটার কথা বলছি। সমাপনী মজুত পণ্য থাকলে এন্ডিং ইনভেন্টরি ডেবিট, এন্ডিং ইনভেন্টরি ডেবিট আর পারচেজ ক্রেডিট। ভবিষ্যতে যদি কারো কাছে টাকা পাওয়া যায়, কার কাছে টাকা পাওয়া যায়, যেমন ধরো ভবিষ্যতে তুমি দেনাদারের কাছ থেকে টাকা পেতে পারো।
হ্যাঁ, তাহলে রিসিভেবল ডেবিট, রেভিনিউ ক্রেডিট করতে হয়, জাবেদা একদম মুখস্থ থাকতে হবে, তাহলেই অঙ্ক সম্ভব। ভবিষ্যতে তুমি টাকা পাবা। যেমন ধরো তুমি একজনকে সার্ভিস দিচ্ছ, ধরো সেলুনের দোকানদার, তারা কি করে, তারা চুল কাটে, তো চুল কেটে দিয়েছো, টাকা এখনো দেয় নাই, তার মানে বাকিতে সেবা দিয়েছো, বাকিতে যদি সেবা দাও তাহলে ভবিষ্যতে টাকা পাবা। তাহলে রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কারো কাছে যদি তুমি ইন্টারেস্টে টাকা পাও, যে তুমি একটা টাকা বিনিয়োগ করেছো, সেখান থেকে তুমি ইন্টারেস্ট পাবা, তাহলে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। কারো থেকে যদি তুমি কমিশন পাও, তাহলে কমিশন রিসিভেবল ডেবিট, কমিশন রেভিনিউ ক্রেডিট, এভাবে জাবেদাটা দিতে হবে। আর লাস্টে 10 নম্বরটা বাদ দিয়ে নতুন একটা এন্ট্রি লিখেছিলাম, কি ছিল সেই এন্ট্রিটা মনে আছে? জি স্যার। unearned service জি ভাইয়া মনে revenue আছে has ভাইয়া। been Service earned. revenue has been earned. কি হলো এটা বাংলা? জাবেদা হবে আনআর্ন রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। হ্যাঁ, আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। হ্যাজ বিন আর্ন, এটা লিখেছিলাম। এটা থাকলে জাবেদা দিবা আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট, এই হচ্ছে জাবেদা দিতে বলেছি। কিছু কিছু সময় অঙ্কের মধ্যে শুধু আনআর্ন বা শুধু আর্ন, এই ওয়ার্ডগুলো থাকলেও সেম জাবেদা দিবা, আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আনআর্ন অথবা আর্ন, এই দুইটা ওয়ার্ড থাকলেই এই জাবেদা দিয়ে দিবা। তো এই ছিল আমাদের 10টা রুলস। আমরা অঙ্ক শিখেছিলাম, গত ক্লাসে 2 নাম্বার প্রবলেম 2 করেছিলাম না? প্রবলেম 2 করিয়েছিলাম মিস্টার রাজা। জি না স্যার, আর তো করানো হয়নি। আচ্ছা, ভাই ভাইয়া অঙ্কে, ম্যাথ করানো হয়নি, ও শুধু ম্যাথ quiz করানো করানো হয় হয়েছে। না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ভাই ম্যাথ তো করি নাই, যে রুলস গুলো আজকে দেখছি। আজকে শুরু হবে, ওকে ওকে, শুধু রুলস বুঝিয়েছিলাম। তো চলো হ্যাঁ। প্রবলেম 2 অঙ্কটাকে একটু পড়ে ফেলি। বলছে মিস্টার রাজা স্টার্টেড এ বিজনেস অন জুলাই 1, 2017। মিস্টার রাজা স্টার্টেড এ বিজনেস, একটা ব্যবসা শুরু করেছিল 2017 সালের জুলাই 1 তারিখে। দ্য নেম রাজা মোবাইল সার্ভিসিং, তার দোকানের নাম দিয়েছে রাজা মোবাইল সার্ভিসিং। এরপরে বলছে যে দ্য ব্যালেন্স অফ হিজ ভেরিয়াস অ্যাকাউন্টস অন জুলাই 31 আর এস ফলোস। তো কিছু এন্ট্রি এখানে দেওয়া আছে, এইগুলাই হচ্ছে আমাদের রেওয়া মিল। কিছু এন্ট্রি দেওয়া আছে, এগুলো হচ্ছে আমাদের রেওয়া মিল। প্রিপেইড ইন্স্যুরেন্স মানে হচ্ছে অগ্রিম বীমা, এটা কিন্তু একটা সম্পদ। প্রিপেইড ইন্স্যুরেন্স হচ্ছে অগ্রিম বীমা, এটা এক ধরনের সম্পদ। সম্পদ। অফিস ইকুইপমেন্ট, অফিস সরঞ্জাম, এটাও সম্পদ। নোটস পেয়েবল, এটা কি বলো? দায়। 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 বাংলা কি? প্রদেয় প্রদেয় নোট। নোট। প্রদেয়। প্রদেয় নোট, ভেরি গুড। আনআর্নড রেভিনিউ, এটা কি? দায়। দায়। অনুপার্জিত সেবায়। অনুপার্জিত আয়। আয়, এটাও দায়। এটা দায়। ভেরি গুড। সার্ভিস রেভিনিউ, সেবায়। দায়। দায়। আচ্ছা। এরপরে আমাদের আছে নিচে সাপ্লাই, সাপ্লাই বাংলা কি? মণিহারি। মণিহারি। মনিহারি। মণিহারি। সাপ্লাই হচ্ছে মণিহারি, ভেরি গুড। সাপ্লাই হচ্ছে মণিহারি, এটা একটা সম্পদ। তো এটা হচ্ছে রেওয়ামিল দেওয়া আছে, আমাদের নিচে আরো সমন্বয় দেওয়া আছে, এইগুলার আমাদের জাবেদা করতে হবে। যে অ্যানালাইসিস রিভিলস দ্য ফলোইং অ্যাডিশনাল ডাটা, এই অ্যাডিশনাল ডাটা দিয়ে জাবেদা করতে হবে। আমাদের বলেছে যে অ্যাডজাস্টিং এন্ট্রি করো। প্রথমটা বলছে প্রিপেইড ইন্স্যুরেন্স পেইড ফর 2 ইয়ার্স। প্রিপেইড ইন্স্যুরেন্স মানে অগ্রিম বীমা, প্রিপেইড অগ্রিম দিয়েছো, পেইড ফর 2 ইয়ার্স 2 বছরের জন্য অগ্রিম দিয়েছো। ইফেক্টিভ ফ্রম জুলাই 1, 2017, জুলাই 1 তারিখ থেকে শুরু, 2 বছরের জন্য ইন্স্যুরেন্সের টাকা দিয়েছো। আচ্ছা, আগে দেখতে হবে এই ইন্স্যুরেন্স নামে রেওয়া মিলে কোনো এন্ট্রি আছে কিনা। আছে ইন্স্যুরেন্স নামে কোনো এন্ট্রি? হ্যাঁ, প্রিপেড প্রিপেড ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স। আছে ভাইয়া, আছে ভাইয়া। প্রিপেইড ইন্স্যুরেন্স নামে একটা অঙ্ক আছে আমাদের, প্রিপেইড ইন্স্যুরেন্স নামে অঙ্ক আছে। সম্পদ দেওয়া আছে, রেওয়া মিলের সম্পদ আছে। বলো রেওয়া মিলের সম্পদ থাকলে কিসের জাবেদা? খরচের দায় জাবেদা। জাবেদা। খরচের ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স ডেবিট আর ডেবিট, প্রিপেড প্রিপেড ক্রেডিট। ইন্স্যুরেন্স ক্রেডিট। হ্যাঁ, ক্রেডিট। ভেরি গুড। রেওয়া মিলে যদি সম্পদ থাকে তাহলে খরচের জাবেদা। তাহলে আমরা খরচের জাবেদা দিব, আমরা জাবেদা দিব ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেইড ইন্স্যুরেন্স প্রিপেড ক্রেডিট। ইন্স্যুরেন্স ক্রেডিট। ক্রেডিট। আচ্ছা, এবার আসুক, আমরা যে খরচের জাবেদা দিলাম, টাকা কিন্তু 30,000 বসানো যাবে না।
কারণ এই 30,000 টাকা 2 ইয়ার্স, 2 বছরের জন্য। এই তিরিশ এখান হাজার থেকে এক টাকা মাস 60,000 হবে? না না না, 15,000। 60,000 হবে না। 15,000? এটাকে ভাগ করতে হবে, না, এটা তুমি ভাগ যদি একটু করতে খেয়াল করো, 6 মাসের দিতেও তুমি যদি একটু খেয়াল 6 মাস করো, পরে স্যার। অঙ্কটা শুধুমাত্র জুলাই মাসের অঙ্ক। এই যে জুলাই 1 থেকে শুরু আর জুলাই 31 তারিখে শেষ, 1 মাসের অঙ্ক। তো টাকা বসাতে হবে 1250। 1 মাসের খরচ। 1 মাসের খরচের টাকা লাগবে। এখন এইখানে যে ভাইয়া 30,000 টাকা দেওয়া আছে, এইটা তো 2 ইয়ার্স, 2 বছরের জন্য। তাহলে আমার লাগবে 1 মাসের টাকা। ওখানে দেওয়া আছে 2 বছর, আমার লাগবে 1 মাস। তাহলে 1 মাসের টাকা কিভাবে বের করবো? 2 বছর মানে কয় মাস? 24 মাস 24 দিয়ে ভাগ করব। মাস। হ্যাঁ 1250 টাকা। 1250 ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, 2 বছর মানে 24 মাস। তাহলে 24 দিয়ে ভাগ করবো 30,000কে, 1250। তাহলে আমি জাবেদা দিব ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট 1250, প্রিপেড PPT। ইন্স্যুরেন্স ক্রেডিট 1250। তাহলে প্রথম জাবেদাটা বুঝতে পেরেছো কিনা বলো? জি 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 ভাইয়া। 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 পরেরটা ডেপ্রিসিয়েশন অফ অফিস ইকুইপমেন্ট, টাকা 12,000 পিএ। পিএ মানে কি? পার অ্যানুয়াল। পার পার মান্থ। অ্যানাম, পার অ্যানাম। হ্যাঁ, পার অ্যানাম বা পার অ্যানুয়াল, পিএ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট না কিন্তু। হ্যাঁ, তাহলে ডেপ্রিসিয়েশন ওয়ার্ডটা আছে, বলছি অফিস ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন উপরে। এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ক্রেডিট। হ্যাঁ, অফিস ইকুইপমেন্টের উপরে অবচয় ধরতে হবে 12,000 টাকা, বছরে 12,000 টাকা। তাহলে বছরে 12,000 হলে 1 মাসে কত? 1,000। 1000। এক এক মাসে হাজার 1,000। ভেরি গুড। তাহলে ডেপ্রিসিয়েশন ওয়ার্ডটা থাকলেই কি যেন জাবেদা দিব? ডেপ্রিসিয়েশন ডিপ্রিসিয়েশন এক্সপেন্স Depreciation, ডেবিট, ডেবিট অ্যাকুমুলেটেড অ্যাকুমুলেটেড। ক্রেডিট। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। হ্যাঁ, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তাহলে যারা রুলস পারো না তারা কিন্তু কথা বলতেছে না, বুঝছো? তাহলে রুলস মুখস্থ করতে ভাইয়া হবে। এখানে এক্সপেন্স কি দেওয়া লাগবে? হ্যাঁ, ডেপ্রিসিয়েশনের সাথে এক্সপেন্স লাগাই দিবা, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট। এটার সাথে কি যে অফিস ইকুইপমেন্ট এটাও লেখা লাগবে? না না না, অফিস অনেক ইকুইপমেন্ট লেখা লাগবে না। তুমি যদি অফিস আচ্ছা। ইকুইপমেন্ট লিখতে চাও তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ব্র্যাকেটে অফিস ইকুইপমেন্ট ক্রেডিট। তাহলে টাকা হচ্ছে 12 দিয়ে ভাগ করলে 1,000 টাকা হবে, যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। আচ্ছা, এরপরে আসি। দ্য নোটস পেয়েবল ইজ 10% 6 মান্থ নোট ফ্রম জুলাই 1, 2017। নোটস পেয়েবল হচ্ছে 10%। আমাকে বলো, নোটস পেয়েবল থাকলে কিসে জাবেদা হয়? ইন্টারেস্টেড যাবে ইন্টারেস্ট ভাইয়া। expense, debit, ইন্টারেস্ট interest এক্সপেন্স payable, ডেবিট ইন্টারেস্ট পেয়েবল ডেবিট, ক্রেডিট। ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। ভেরি গুড। নোটস পেয়েবল থাকলে ইন্টারেস্টে জাবেদা হয়, আর ইন্টারেস্টে জাবেদা হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। ভেরি গুড। তাহলে এবার আসো টাকা বের করতে হবে। তো এখানে অঙ্কের মধ্যে নোটস পেয়েবল দেওয়া ছিল 2 লাখ টাকা। এই 2 লাখের উপরে এখানে 10% সুদ ধরতে হবে। তাহলে 2 লাখের 10% কত হয়? 20,000 টাকা। 20,000। 20,000। 20,000। ভেরি গুড, 20,000 টাকা। 2 লাখের 10% 20,000। যখনই তুমি পার্সেন্টেজ করবা, যেই টাকাটা বের হবে ওইটা 1 বছরের টাকা। তার মানে 20,000 টাকা হচ্ছে 1 বছরের টাকা। এটাকে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে 1 মাসের টাকা পাবো 1667। জি ভাইয়া, 1667। যদি আমি 12 দিয়ে ভাগ করি 1 মাসের টাকা পাবো 1667। তাহলে 1 মাসের টাকা দিব। এখন প্রশ্ন হচ্ছে ভাই এখানে তো 6 মান্থ আছে, তাহলে 1 মাস কেন দিব? এখানে 6 মান্থ দেওয়া আছে এই কারণে যে এই সুদের টাকা, এই নোটস পেয়েবলের সুদের টাকা আগামী 6 মাস পর্যন্ত দিতে হবে। মানে এখন জুলাই মাস, জুলাই মাসে দিব, এরপরে অগাস্টে দিব, সেপ্টেম্বরে দিব, এইভাবে আগামী 6 মাস দিব। এখন আমি জুলাই মাসে পুরো 6 মাসের টাকা দিব না, জুলাই মাসে 1 মাসের টাকা, শুধু জুলাই মাসেরটা সুদ দিব। তাহলে 1 মাসের বের করতে হবে। হ্যাঁ, প্রথমে 10% করে 12 দিয়ে ভাগ। তাহলে আমরা দিব ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট। 4 নম্বর বলছে আনআর্নড রেভিনিউ ইজ ফর 6 মান্থ স্টার্টিং ফ্রম জুলাই 1, 2017। আনআর্নড রেভিনিউ 6 মাসের জন্য দেওয়া হয়েছে। অঙ্কের মধ্যে আনআর্নড কথাটা আছে না নাই? আছে। জি ভাইয়া। আনআর্নড আনআর্ন থাকলে কি রেভিনিউ হবে? ডেবিট, সার্ভিস সার্ভিস রেভিনিউ সার্ভিস ক্রেডিট। রেভিনিউ ক্রেডিট। ক্রেডিট। ভেরি গুড। আনআর্নড রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, এটা হবে জাবেদা। এখন আসো, এখানে আনআর্নড রেভিনিউ এর টাকা দেওয়া আছে 42,000, কিন্তু এখানে বলছে 6 মাসের জন্য। তাহলে 6 দিয়ে ভাগ করলে 1 মাসের টাকা বেরোবে।
42,000 টাকা ছিল, এটাকে যদি আমি 6 দিয়ে ভাগ করি, 1 মাসের টাকা সাত বেরোবে, হাজার আমার টাকা 1 মাসের টাকা লাগবে। আনআর্নড রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, 7,000 টাকা হয়। 5 নম্বরে বলছে সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল 12,000 টাকা। সার্ভিস প্রোভাইডেড মানে সেবা প্রদান করা হয়ে গেছে, সেবা প্রদান কিন্তু করা টাকা হয়ে কেন? গেছে, বাট আনবিল, কিন্তু অ্যাকাউন্ট বিল করা রিসিভেবল হয় নাই। ডেবিট। হ্যাঁ, বিল না বিল করলে করা হয়। টাকাও তুমি পাবা না, তাহলে দেনাদার ডেবিট হবে। অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট, রিসিভেবল ডেবিট, সার্ভিস সার্ভিস রেভিনিউ রেভিনিউ ক্রেডিট। ক্রেডিট। সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তার মানে সেবা দিয়েছো, টাকা পাও নাই, ভবিষ্যতে পাবা। ভবিষ্যতে পাইলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 12,000 টাকায় হবে এখানে। হ্যাঁ, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। লাস্ট এটা বলছে জুলাই 31, আনইউজড সাপ্লাইজ 1,000 টাকা। আনইউজড মানে কি? অব্যবহৃত সাপ্লাইস। অব্যবহৃত। অব্যবহৃত। অব্যবহৃত, যেটা ব্যবহার করা হয় নাই, অব্যবহৃত সাপ্লাইজ হচ্ছে 1,000 টাকা। আচ্ছা, ভাই রেল একটা বিলে কোশ্চেন ছিল, বলো। 5 নম্বরে কেন 12,000 টাকাই হলো? 5 নম্বরে 12,000 টাকা হলো এই কারণে যে 12,000 টাকা সেবা দিয়েছো, কিন্তু টাকাটা এখনো পাও নাই। এখন এইখানে তো বলে নাই যে এই 12,000 টাকা 1 বছরের জন্য বা 6 মাসের জন্য, তার মানে এই 12,000 টাকা জুলাই মাসের জন্যই। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আনইউজড সাপ্লাইজ 1,000 টাকা। আনইউজড মানে যেটা ব্যবহার হয় নাই। আমার রেওয়া মিলের সম্পদ দেওয়া ছিল সাপ্লাইজ, 10,000 টাকার সম্পদ ছিল। এখন বলছে আনইউজড আছে 1,000 টাকা। তাহলে 10,000 ছিল, এখন মাত্র 1,000 টাকা আনইউজড আছে, তাহলে বাকি টাকা কি হয়েছে? এক্সচেঞ্জ খরচ হয়ে হয়েছে। গেছে। বাকি টাকা, সাপ্লাইজ সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ সাপ্লাইস এক্সপেন্স ক্রেডিট। ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। বাকি টাকা তাহলে খরচ হয়ে গেছে। তাহলে রেওয়া মিলের সম্পদ থাকলে খরচের যাবে, তা আমরা দিব সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। আর সাপ্লাইজ খরচ, ক্রেডিট। খরচের টাকা হচ্ছে 10,000 টাকা ছিল, এখন আছে 1,000, তাহলে বাকি 9,000 খরচ হয়ে গেছে, তাহলে 9,000 টাকা দিব। সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট 9,000 টাকা। বুঝছো? জি ভাইয়া। তাহলে রুলস মুখস্থ করলে তুমি অঙ্ক পারবা, রুলস মুখস্থ না করলে অঙ্ক কষ্ট হয়ে যাবে। এই যে 3 নাম্বারটা, এটা হোমওয়ার্ক থাকবে, দেখো এই অঙ্কটা, একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এটা হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, এই অঙ্কটা তোমরা বাসায় করবা, অ্যাডজাস্টিং। এটা করে মেসেঞ্জার গ্রুপে একটা ছবি দিয়ে দিবা। আর যারা প্রথম ক্লাস স্যার দেখো, পিএ মানেটা কি? পিএ মানে হচ্ছে পার অ্যানুয়াল বা পার অ্যানাম, বার্ষিক বোঝাই, 1 বছরের বোঝাই। আচ্ছা, তাহলে তোমরা হোমওয়ার্কটা করে জমা দিবা। আর অলরেডি 7 তারিখ হয়ে গেছে, তোমাদের যাদের পেমেন্ট এখনো করা হয় নাই, তারা একটু কষ্ট করে এই নাম্বারে সেন্ড মানি করে দিও। আর হোয়াটসঅ্যাপে আমাকে একটা স্ক্রিনশট দিয়ে দিও, মেসেঞ্জারে একটা স্ক্রিনশট দিয়ে দিও, অথবা লাস্ট 3 ডিজিটটা লিখলেই হবে। নাম্বারটা তোমরা সেভ করে নিতে পারো, 01740 544 155, বা যে কোনো প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপে একটা নক করলেই হবে। যার যা প্রবলেম আছে নক করলেই হবে, ঠিক আছে? নাম্বারটা সেভ করে রেখে দিও। আচ্ছা, আর কোনো প্রশ্ন থাকলে বলো। ভাইয়া লেকচার শিট এখনো পাইনি। কি নাম তোমার? শারমিন একটা শিলা। শারমিন আক্তার শিলা। হোয়াটসঅ্যাপে একটু নক দিও তো, কেউ যদি লেকচার শিট না পেয়ে থাকো, হোয়াটসঅ্যাপে একটু নক দিয়ে রাখো। দিছি স্যার ভাইয়া। কিসের লেকচার ভাইয়া আমরা মার্চেন্টাইজ কিন্তু ইনভেন্টরি সলভ ক্লাসটা কবে নিবেন? এটা একটু একটু অফ ডেতে, যেদিন ক্লাস থাকবে না, অফ ডেতে আমি নিব, আমি রুটিন দিয়ে দিব আগেই। আচ্ছা, স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার এই যে এখানে জয়টা জাবেদা করাইছেন 10টা নাকি 12টা, এগুলা করলে কি আমাদের চ্যাপ্টার কভার হয়ে যাবে? আমরা এই চ্যাপ্টারের মধ্যে অ্যাডজাস্টিং, ক্লোজিং, রিভার্সিং 3 ধরনের অঙ্ক করব। এর মধ্যে অ্যাডজাস্টিংটা কাভার হবে 10টা রুলসে, ক্লোজিং আচ্ছা রিভার্সিং এর আলাদা রুলস দিব আবার। আচ্ছা। আচ্ছা, শীট নিয়ে ভাইয়া একটু, ভাইয়া পাঁচটা কিসের আরেকবার লেকচার বোঝান। শিট? হুম হুম, লেকচার শিট নিয়ে আমি একটু বলছি যে যারা লেকচার শিট, যারা টাকা জমা দিয়েছো, যে ভাইয়া আমি 570 টাকা আপনার বিকাশে পাঠাই দিয়েছি কিন্তু লেকচার শিট এখনো পাইনি, তাদেরকে বললাম যে হোয়াটসঅ্যাপে একটু নক করো, কারণ আমি লিস্ট করেছি যারা যারা টাকা দিয়েছে।
তাদের পাঠিয়েছি, আর 2-3 জন বাকি ছিল, তাদেরকে আজকে সম্ভবত পাঠানো হয়েছে। তো তারপরেও যদি তুমি না পেয়ে থাকো এখনো, জাস্ট একটা হোয়াটসঅ্যাপে নক করলেই হবে যে ভাইয়া আমি টাকা দিয়েছি পাইনি। আর কেউ যদি লেকচার শিট নিতে চাও, আমাদের ফার্স্ট ইয়ারের যত লেকচার শিট আছে সবগুলো একসাথে প্যাকেজ করে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিই। 570 টাকা পেমেন্ট করতে হয় এটা। তো যদি তোমরা কেউ না নিয়ে থাকো যে ভাইয়া আমি এখনো নেই, তাহলে তুমি এটা চাইলে নিয়ে নিতে পারো। অনেকে যে ভাইয়া ফোন থেকে পিডিএফ দেখতে কষ্ট হয়, হ্যাঁ, তো যার ভাইয়া কারণে এটা কি অ্যাকাউন্টিং এর জন্য শুধু? না না, এটা যাদের ম্যাথ আছে ম্যাথ, যাদের ফিনান্স আছে ফিনান্স, হ্যাঁ, আর থিওরি সকল সাবজেক্টের সাজেশন সহ, মানে ধরো হিস্ট্রির একটা সাজেশন, ম্যানেজমেন্টের একটা, মার্কেটিং এর একটা, এই সবগুলো একসাথে প্যাকেজ করে একবারে কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হয়। হ্যাঁ, তো ভাই এটা ভাইয়া কি আপনার পার্সেলটা কি নাম্বারে বাড়িতেই বিকাশ পাবো করে না দিলে কোথাও হবে? গিয়ে আনতে হবে? এই নাম্বারে বিকাশ করে দিলে হবে। আমরা সুন্দরবন কুরিয়ারে পাঠাই, হ্যাঁ, সুন্দরবন কুরিয়ারে পাঠাই। অনেক সময় হোম ডেলিভারি দিয়ে আসে, আবার অনেক সময় সুন্দরবন অফিস থেকেও নিয়ে আসতে হয় আশেপাশের। তুমি যে অ্যাড্রেস দিবা সেই অ্যাড্রেসের আশেপাশে থেকে নিয়ে আসতে হয়। ভাইয়া ওখানে যদি এসে থাকে তাহলে আমরা কিভাবে জানবো, ওনারা কি জানাই দিবে? তোমাকে একটা এসএমএস দিবে অথবা কল দিবে। হুম, ঠিক এসএমএস আছে অথবা একটা ভাইয়া। কল দিবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে লেকচার শিট গুলো দেই, এটার মধ্যে কিন্তু অ্যান্সার দেই না। অ্যান্সার দেই না কারণ অ্যান্সার দিলে মোটা মোটা কয়েকটা বই হয়ে যায়। কারণ লেকচার শিটটা দেওয়া হয় এই কারণে যে ভাইয়া ফোন দেখে অঙ্ক করতে প্রবলেম হয়, তাহলে আমি অঙ্কটা যাতে সামনে দেখতে পারি শিট আকারে, তাহলে আমার জন্য সুবিধা হয়। দেখা যাচ্ছে কোথাও বেঁধে গেল, তাহলে পিডিএফ একটু অ্যান্সারটা দেখে নিলে, কিন্তু অঙ্ক করার সময় সামনে হার্ড কপি না থাকলে ভালো লাগে না। এই জন্য আমরা এটা কুরিয়ার করে পাঠিয়ে দিচ্ছি। তো যদি কেউ না পেয়ে থাকো বা না নিয়ে থাকো বা না অর্ডার করে থাকো, আমার এই নাম্বারে তুমি 570 টাকা পেমেন্ট করে তোমার অ্যাড্রেসটা লিখে দিলেই হবে, কোন ইয়ার কোন কলেজ কোন ডিপার্টমেন্ট, এটা লিখে দিলে আমি এটা কুরিয়ার করে পাঠিয়ে দিব। হ্যাঁ, মোটামুটি অনেকজনকে পাঠানো হয়ে ভাইয়া গেছে। এটার মধ্যে ভাইয়া সরাসরি নেওয়ার সুযোগ আছে? সরাসরি নিতে পারবা, আমাদের মিরপুর ব্রাঞ্চ অথবা আজিমপুর ব্রাঞ্চ, যে কোনো ব্রাঞ্চ থেকে সরাসরিও নিতে পারবা। ঠিক আছে। ভাইয়া এটার মধ্যে কি ভাই থিওরি সব সাবজেক্ট থাকবে? এটার মধ্যে থিওরি থিওরি গুলা? সব সাবজেক্টের সাজেশন থাকবে। এটার মধ্যে থিওরি সাজেশন থাকবে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা। ভাই এক এক চ্যাপ্টারে কয়টা করে অঙ্ক দিচ্ছেন? এক এক চ্যাপ্টার, এই যে লেকচার শিট যেটা দেখতেছো, এই লেকচার শিটই, কোনোটায় 20টা, কোনোটায় 30টা, আবার 40টাও আছে। এটা চ্যাপ্টার বুঝে। ভাইয়া স্যার সবগুলো কি থাকবে? হ্যাঁ, বুঝতে পারিনি, আবার বলো। সবগুলো সাবজেক্টই থাকবে নাকি? হ্যাঁ হ্যাঁ, সবগুলো সাবজেক্ট, ওই যে বললাম ম্যাথ গুলো চ্যাপ্টার ওয়াইজ লেকচার শিট, আর থিওরি যেগুলো এগুলো হচ্ছে থিওরি সাজেশন, প্রত্যেকটা সাবজেক্টে থিওরি সাজেশন থাকবে, আর ম্যাথ গুলো লেকচার শিট ভাইয়া থাকবে ওই চ্যাপ্টার ওয়াইজ। ভাইয়া সাজেশন বলতে কি প্রশ্নের সাথে অ্যান্সারও থাকবে? না, অ্যান্সার দিলে তো মোটা যে বই হয়ে যায়। এখন মনে করো তুমি অ্যাকাউন্টিং বই যদি কিনে থাকো, দেখো অ্যাকাউন্টিং বইটা কেমন মোটা, এটা তো না ভাইয়া একটা সাবজেক্ট। অ্যাকাউন্টিং না, মানে ওই আমি যে এমনি এমনি থিওরি গুলা এক্সাম্পল বলতেছি। দিচ্ছি, ধরো তোমার অ্যাকাউন্টিং বইটা কেমন মোটা, তারপরে যদি সবগুলা বইয়ের অ্যান্সার সহ দিতে চাই, তাহলে ধরো তোমার কাছে যে 7টা বই আছে, 7টা বই যদি একটা আরেকটার উপরে রাখো, তাহলে কেমন উঁচু হবে আমাদের, তাহলে লেকচার শিট থাকবে না। এই জন্য ওইখানে ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো পড়তে হবে সেগুলো তোমরা বই থেকে পড়বা, ওখানে শুধু সাজেশন গুলো দেওয়া থাকবে। কারণ তাহলে তো লেকচার শিট হলো না, তাহলে তো সেই সাজেশন গাইড হয়ে গেল। এই জন্য ওখানে শুধু প্রশ্নগুলো সাজেশন আকারে থাকবে, থিওরি গুলো আর ম্যাথ গুলো। ফাইনালের জন্য কি মোটামুটি এগুলা পড়লে হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, ফাইনাল গুলো এগুলো পড়লেই হবে, যেগুলো দিয়ে দিব কুরিয়ারে। আচ্ছা ভাইয়া, কিন্তু ভাইয়া অনেক প্রশ্ন তো পাওয়া যায় না, যেমন এই যে পিডিএফ থেকে অনেকগুলা নিছিলাম। হ্যাঁ, যদি কোনোটা না পায়, আসলে এক বইয়ে সবকিছু থাকে না। কারণ হলো এখন তো আর বোর্ড থেকে বই বের করে না, যে তোমার হচ্ছে গভর্নমেন্ট তো কোনো বই বের করে না, এটা তো ব্যক্তি মালিকানাধীন বই। তাহলে মানে তুমি তাহলে চাইলে, ভাই এটার জন্য কি করব? তুমিও একটা বই লিখতে পারো, কোনো সমস্যা নেই। এখন তোমার বইয়ে তুমি যেগুলো দিবা তোমার পছন্দ মতো দিবা, তুমি তো আর অন্যের পছন্দ মতো দিবা না। তো এখন এটার জন্য যেটা করতে হয়, দেখা যাচ্ছে যে তুমি কিনেছো এক পাবলিকেশনের বই, তোমার ফ্রেন্ড কিনেছে অন্য আরেকটা পাবলিকেশন বই। তো যার কারণে ইয়ে করতে হয়, এক্সচেঞ্জ করতে হয় অনেক সময়, বা কোনো কোশ্চেন খুঁজে না পাইলে দেখবা আরেকটা পাবলিকেশনে ওই কোশ্চেনটা আছে। তারপরও শেষ পর্যন্ত তো আমরা আছি, সমস্যা হয় না। আচ্ছা আচ্ছা, ভাইয়া। ভাইয়া সিরিজ কোশ্চেন গুলো কি লেখা দিবেন? শীটের কোশ্চেন আমি বুঝি নাই, আবার বলো। থিওরি সাবজেক্ট গুলো যে আছে তার কি এই আপনার কোশ্চেন গুলো কি লেখা ছেড়ে দিয়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ, ওটার জন্য আলাদা শীট দিব, ওটার মধ্যেই, প্যাকেটের মধ্যেই থাকবে ওটা। হ্যাঁ, ও ভাই আমি তো আচ্ছা পাইনি। স্যার, আমরা কি সরাসরি নিতে গেলে কবে যাব স্যার? সরাসরি নিতে গেলে একটা কল দিয়ে আসতে হবে। রবিবারে আসো, রেডি করে রাখবো আমি। ভাইয়া আমি তো থ্রি উম, সাবজেক্টের কোশ্চেন গুলো পাইনি। পেয়ে যাবা নাফিল, যদি মিস করে ফেলো ওটা পাবা, আবার সমস্যা নেই। আচ্ছা, নূপুর কোশ্চেন করতে চাচ্ছে কিন্তু সুযোগ পাচ্ছে না। নূপুর বলো তোমার কি কোশ্চেন।
স্যার ফিনান্সের কি আপডেট শিট আসে নাই? হ্যাঁ, আপডেট শিট রেডি হয়ে গেছে, এটা কুরিয়ারে পেয়ে যাবা। স্যার আমি তো নিয়ে নিছি কোচিং থেকে, যে কিন্তু আয়না দেখি যে আপডেট না, এগুলো আগের। আপডেট না? কোন, আমাকে দেখাও তো কোনটা মনে হচ্ছে আপডেট না, আমাকে একটু পাঠাও, দেখাও ছবি তুলে হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, ওকে। ওকে, আর কোনো প্রশ্ন থাকলে বলো। ভাইয়া কালকে যে শিটগুলো পাঠাইছেন ওইগুলো কি আপডেট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন যা পাঠাচ্ছি সব আপডেট, সব আপডেট শিট, মানে ডিসেম্বর থেকে যা পাঠানো শুরু করেছি তো সব আপডেট শিটই পাঠাচ্ছে। স্যার ভাইয়া আপডেট লেকচার স্যার শিট শিটে গুলা কি পিডিএফ ভাগে? এর সাথে শিটের মিল পাচ্ছি না। কিছু অঙ্কে সিরিয়াল ব্রেক থাকতে পারে, হ্যাঁ কিছু অঙ্কে সিরিয়াল ব্রেক আছে, কিন্তু কোশ্চেনই নাই, কিন্তু অঙ্কগুলো কিছু কোশ্চেনই নাই। আমাকে তাহলে একটু দেখায়ও, আমি একটু দেখতে চাই আচ্ছা, ঠিক আছে। কোনটায় প্রবলেম হচ্ছে, একটু দেখবো আর কি। আমরা শীত। স্যার বলো। কোশ্চেন ছিল আমার। বলো। স্যার এই যে জাবেদার নিচে যে ব্যাখ্যা দেই না আমরা, হুম। এই ব্যাখ্যা কোন সময় রেকর্ড লিখবো আর কোন সময় অ্যাডজাস্টিং লিখবো, এটা একটু যদি প্রবলেম হয় বুঝতে। যদি অ্যাডজাস্টিং জাবেদা করতে হয় তাহলে টু অ্যাডজাস্ট, আর যদি জেনারেল জার্নাল বা নর্মাল জাবেদা বা সাধারণ জাবেদা করতে হয় তাহলে লিখবা টু রেকর্ড। ঠিক আছে। ও আচ্ছা। মানে যেটা জাবেদ আগে রেওয়া মিলে দেওয়া ছিল ওইটা কারেকশন করতে হলে অ্যাডজাস্ট দিব, আর যেটা নতুন সমন্বয় থেকে দিব ওটা রেকর্ড দিব। এখন এই চ্যাপ্টারে সব অঙ্কই অ্যাডজাস্টিং অঙ্ক, সব টু অ্যাডজাস্ট যদি বলে দেয়, যেমন এখানে কিন্তু বলা আছে যে অ্যাডজাস্টিং এন্ট্রি করো, এই অ্যাডজাস্টিং বলা থাকলে টু অ্যাডজাস্ট। ঠিক আছে। আচ্ছা আর যদি এমনি বলে জার্নাল করো তাহলে সেক্ষেত্রে টু রেকর্ড। ভাই বুঝতে অ্যাডজাস্টিং এর মধ্যে যদি টু রেকর্ড দেই তাহলে কি কিছু না, হবে? অ্যাডজাস্টিং এ টু অ্যাডজাস্ট দিতে হবে, টু রেকর্ড দিলে হবে না। ভাই ওইটা কি আমরা নিজেদের মতো লিখতে পারবো না? হ্যাঁ, নিজেদের মতো লিখতে পারবা, শুধু টু রেকর্ড আর টু অ্যাডজাস্ট এতটুকু ঠিক রাখলেই হবে। আর কোনো প্রশ্ন? হ্যাঁ, ব্যাখ্যা কি দিতে হবে ব্যাখ্যা না সবগুলাতে? দিলে হাফ মার্কস কেটে নিবে। এখন ডিসিশন তোমার, তোমার ওই হাফ মার্কস দরকার আছে কিনা। ব্যাখ্যাও তো ইংরেজিতে দিতে হবে, তাই না? অবশ্যই, তুমি কি বাংলায় দিতে যাচ্ছ? আচ্ছা, আচ্ছা ম্যাথ স্যার। যদি 5 মার্কের থাকে তাহলে হাফ মার্ক নিবে না ওইখান থেকে? হ্যাঁ, ধরো 5 মার্কের অঙ্ক যদি আসে, 5টা জাবেদা হ্যাঁ। দিবে, তাহলে প্রতিটাই 1 মার্ক করে, তাহলে সেক্ষেত্রে হুম। প্রতিটাই হাফ করে পাবা তুমি। আল্লাহ, সবগুলোতে হাফ করে। হুম। আচ্ছা স্যার, যে আমরা যে হিসাব সমীকরণ করছিলাম না, শুনতে পাইনি, কোশ্চেন আবার বলো। ইকুয়েশনের সাথে যে হ্যাঁ। ব্যালেন্স ইকুয়েশন করছিলাম না যে থার্ড চ্যাপ্টারে, হুম। ইকুয়েশনের হচ্ছে আপনার ব্যালেন্সটা মানে কলেজ থেকে বলছে যে না নামাইলেও হবে, এখন কেটে কি সমস্যা হবে নাকি বোর্ডে মানে? যদি অঙ্ক আসে 4 মার্কের, ব্যালেন্স ট্যালেন্স নামানোর দরকার নাই। আর যদি অঙ্ক আসে 10 মার্কের, ব্যালেন্স না নামালে মার্ক কেটে নেবে কনফার্ম। বুঝতে পেরেছো? ভাইয়া ইন্ট্রোডাকশন টু বিজনেস তো ক্লাস হচ্ছে না। হ্যাঁ, ওইটার ক্লাস শনিবার থেকে পাবা ভাইয়া। আচ্ছা, যদি প্রশ্ন ধরো, মনে করো একটা প্রশ্ন আসলো যে হিসাব বিজ্ঞান কাকে বলে, এই প্রশ্নটা আসলো 2 মার্কের। তো 2 মার্কের প্রশ্ন, তুমি 1 পেজ লিখবা, শেষ। এই প্রশ্নটায় যদি 10 মার্কস থাকে তখন কি তুমি 1 পেজ লিখবা নাকি বেশি লিখবা? বেশি লিখবো। অবশ্যই। কেন বেশি লিখবা? তুমি তো তুমি তো হচ্ছে যে সংজ্ঞা পড়েছো, শুধু হিসাব বিজ্ঞান কাকে বলে সংজ্ঞাটুকু লিখে দিবা, 1 পেজের মধ্যে হয়ে গেল। বেশি কেন লিখবা? কারণ এটা মার্কস বেশি আছে, তাই না? এই কারণেই তো তুমি বেশি লিখবা, যে আল্লাহ 1 পেজ হুম। লিখলে তো 10 মার্কস দিবে না, তারা আর একটু বেশি লিখি। তো ঠিক অঙ্কটাও তাই, যদি তুমি ব্যালেন্স না নামাও তাহলে মার্কস কেটে দিবে 10 মার্কের অঙ্ক হইলে। আচ্ছা, তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করে দিচ্ছি। নেক্সট ক্লাসে দেখা হবে। হোমওয়ার্কটা করে মেসেঞ্জার গ্রুপে ছবি দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।